আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। পবিত্র মাহে রমজান আমাদের অতিবাহিত হচ্ছে। সকল ক্যান্সার যোদ্ধার জীবনে এই মাহে রমজান বয়ে আনুক অনেক অনাবিল আনন্দ এবং তাদের রোগের সুস্থতার জন্য দোয়া করি। এবং যারা প্রয়াত হয়েছেন আমার আপনার সকলে আপনজন, সবার জন্য মাগফিরাতের জন্য দোয়া করি। প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আজকের বিষয়, আমার ক্যান্সার হয়েছে, আমি এখন কি করব। প্রায়ই এই প্রশ্নটি শুনতে হয়। তো আপনাদের এ বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সে অনুযায়ী আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন এবং নিজ নিজ প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে ক্যান্সার আনসার লাইভ যাতে পৌঁছাতে পারে সেই চেষ্টা করবেন। তো তাহলে শুরু করা যাক আজকের ক্যান্সার আনসার লাইভ। আমার ক্যান্সার হয়েছে, আমি এখন কি করব। ক্যান্সার এমন একটি রোগ যেটি আসলে কেউ যদি জানতে পারে প্রথম দিন বা যখন তার কাছে রিপোর্টটা এসে হাতে আসে, সেই প্রথম দিনটা তার জীবনে একটি অন্যতম একটি স্মরণীয় দিন। কারণ ক্যান্সার মানেই আমরা মনে করি মৃত্যু, এবং ক্যান্সার হয়েছে মানেই একটি মৃত্যু পরোয়ানা। এছাড়াও ক্যান্সার সম্পর্কিত যাবতীয় নেগেটিভ কথাবার্তা আমাদের আশেপাশে সবার মাথা মন মগজে ঢুকে আছে। তো সেই ব্যাপারটি আমাদেরকে খুব বেশি চিন্তিত করে তোলে। আমাদের মনে হয় যে আমি হয়তো মৃত্যুপথযাত্রী, মনে হতে পারে যে আমি এত টাকা কোথায় পাবো, আমি কোন ডাক্তারের কাছে যাব, আমি কি চিকিৎসা নিব, ক্যান্সার চিকিৎসা নিয়ে ভালো হবে কিনা, কোথায় চিকিৎসা নিব, এই নানাবিধ প্রশ্ন আপনার মনের ভিতরে উকি দিতে পারে। প্রিয় দর্শক, আপনি যখন ক্যান্সার আক্রান্ত হবেন, আপনি বা আপনার কোনো স্বজন কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তাহলে খবরটি অবশ্যই তাকে জানাতে হবে। অনেকে আছেন বিচলিত হয়ে যান, অনেকে আছেন তাকে জানাতে চান না, অতি আধিক্যতা দেখান বা তাকে জানানো যাবে না এই বিষয়ে তারা খুব বেশি সিরিয়াস থাকেন। তো এই জিনিসগুলো আসলে সায়েন্টিফিক না, এটা কোনো সলিউশন না। তার ক্যান্সার হয়েছে এ ব্যাপারটি তাকে অবশ্যই জানতে হবে। তাকে না জানিয়ে তার চিকিৎসা করা সেটি হচ্ছে একটা অপরাধ এবং বিজ্ঞানসম্মত নয়। এবং যার ক্যান্সার হয়েছে তিনি অবশ্যই বিষয়টি বুঝতে পারবেন, কিন্তু তিনি সঠিকভাবে না জানার কারণে তিনি সবসময় একটি হীনমন্যতা এবং দ্বিধাগ্রস্ত থাকেন, যেটি চিকিৎসার জন্য সহায়ক নয়। সুতরাং আপনার রোগীর রিপোর্টে যদি ক্যান্সার আসে, আপনি অবশ্যই সার্চ করবেন একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার তিনি কোথায় আছেন, তাকে আপনি খুঁজে বের করবেন প্রথমত। এরপরে তার কাছে যেয়ে আপনি বিস্তারিতভাবে আপনি শুনে নেবেন, বিস্তারিতভাবে তাকে জিজ্ঞাসা করবেন আপনার রোগের ধরন কি, আপনার রোগের পর্যায় কি, আপনার রোগের চিকিৎসা কি, আপনার রোগের চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু, আপনার চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া কি, আপনার চিকিৎসার ডিউরেশন কতটুকু, কতদিন আপনার চিকিৎসা চলবে, কত টাকা আপনার খরচ হবে, আপনার কি কি চিকিৎসা প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা একটি বিষয় মনে রাখবেন যে ক্যান্সার ভালো হওয়ার পূর্ব শর্ত কোনটি। ক্যান্সার ভালো হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনি কত দ্রুত শনাক্তকরণ করলেন এবং কত দ্রুত আপনি যথাযথ চিকিৎসা গ্রহণ করলেন, এবং চিকিৎসার মাঝে আপনি কোনো গ্যাপ বা বিরতি আপনি দিলেন কিনা। এজন্য চিকিৎসার জন্য আপনার অনেক দেশের বাইরে
বা অনেক বড় জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি আর্থিক সক্ষমতা থাকে আপনি দেশেই চিকিৎসা, যদি না থাকে আপনি পুরো চিকিৎসাটাই দেশে করাবেন। আর যদি আর্থিক সমর্থতা যদি থাকে তাহলে আপনি পুরো চিকিৎসাটাই দেশের বাইরে করাবেন। দেশে বিদেশে আপনি যদি ঘোরাঘুরি করেন তাহলে আপনার চিকিৎসার গ্যাপ অবশ্যই হবে এবং আপনি অবশ্যই কোথাওই আপনার আপনি স্যাটিসফাইড থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই দেশে অথবা বিদেশে একটাকে চুজ করতে হবে। তারপর আপনি ফলো আপের সময় বা কোনো সময় আপনি চিকিৎসা মধ্যবর্তী সময়ে কোনো এক সময় আপনি বিদেশে গেলেন, সেটা আলাদা কথা। বাট চিকিৎসার কারণে আপনি দূরবর্তী এমন ভালো জায়গায় গেলেন যেখানে আপনি ঠিকমতো ফলো আপ করতে পারেন না বা যেখানে আপনার চিকিৎসার মধ্যে গ্যাপ চলে আসে, এরকম জায়গা আপনি আপনার জন্য চুজ করা এটা সহায়ক নয়। অনেকে আছে দেশের বাইরে যায় কিন্তু সেখানে চিকিৎসা কমপ্লিট করতে পারে না, আবার দেশে চলে আসে, এরপরে দেশে ঘুরতে থাকে, তারপরে তার চিকিৎসার মাঝে সময় মতো যেতে পারে না, চিকিৎসার মাঝে গ্যাপ হয়ে যায়, তিনি মানসিকভাবে হতাশ হয়ে যান। তো এই ব্যাপারটি আসলে চিকিৎসার জন্য সহায়ক নয়। ক্যান্সার একটি মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচ, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো স্পেশালিস্ট একসাথে ক্যান্সার চিকিৎসার জন্য কাজ করে থাকেন। এই টিমের মধ্যে যিনি অনকোলজিস্ট, যিনি মেডিকেল অ্যান্ড রেডিয়েশন অনকোলজি, তিনি দুইটাই যিনি দেখেন, তিনি হবেন এই টিমের টিম লিডার। অর্থাৎ একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট যিনি কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুইটা জিনিসই যার নখদর্পণে রয়েছে বা যিনি এই জিনিসটা বোঝেন, তাকে অবশ্যই তিনি আপনার টিম লিডার হবেন। এরপরে অন্য যারা রয়েছেন, অন্য স্পেশালিস্ট যারা রয়েছেন, কখন কোন পরিস্থিতিতে কি করতে হবে, একজন ক্লিনিক্যাল অনকোলজিস্ট তিনি তাদের সাথে পরামর্শের ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত দিবে। এটি হচ্ছে আপনার জন্য রাইট ওয়ে। তার পরামর্শ মতো আপনি চলবেন এবং যার কাছে আপনি চিকিৎসা শুরু করেছেন সেখানেই আপনি চিকিৎসা শেষ করবেন, কারণ যে ডক্টরের কাছে আপনি চিকিৎসা শুরু করেছেন তিনি কিন্তু আপনার সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিফাল। প্রিয় দর্শক, তো ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রায় অনিশ্চিত যাত্রার দিকে সম্মুখীন যেতে চাই। আমরা মনে করি যে এটা অনেক কস্টলি একটি চিকিৎসা, আমরা বুঝে উঠতে পারি না কি করব, কোথায় যাব, কি হবে, এই অনিশ্চয়তার ব্যাপারগুলা আমরা চিন্তা করি যে আমাদের বস্তা বস্তা টাকা লাগবে, বস্তা বস্তা টাকা নিয়ে তারপরেই চিকিৎসায় নামতে হবে। তো এগুলো আসলে ভ্রান্ত ধারণা। অনেকে আছে, দেখা যায় গরিব মানুষ রাস্তায় তারা টাকা তুলছে চিকিৎসার জন্য, তারা চেন্নাইয়ে যাবে, তারা দেশের বাইরে যাবে, অন্য জায়গায় চিকিৎসা করবে। তো তখন আমার আফসোস হয় যে এই চিকিৎসাটা সে তো দেশেই করতে পারে এবং দেশে সম্পন্ন করলে সে কিন্তু দ্রুততম সময়ে সে চিকিৎসা সম্পন্ন করতে পারে, যেটা ক্যান্সার ভালো হওয়ার পূর্বশর্ত। আপনি দেশের বাইরে দেরি করে যে চিকিৎসা করলেন সেখানে তো আপনার ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই অনেক কমে যাবে। তো প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনাতে যে জিনিসটা আমি বোঝাতে চাইলাম যে আপনি চিকিৎসার জন্য আপনি যখন রোগটা শনাক্ত হলো, রোগীকে প্রথম ওয়াকিফাল করতে হবে রোগীকে, এবং সেটা করবেন আপনার যিনি ডক্টর রয়েছেন। আপনি তাকে বোঝাতে যাবেন না, পরিবারের সদস্যরা রোগীকে বোঝাতে যাবেন না, তাকে অতিরিক্ত সমবেদনা দিতে যাবেন না। আপনারা শান্ত থাকবেন, আপনারা দৃঢ় থাকবেন, শান্ত থাকবেন এবং আল্লাহর উপরে ভরসা করতে বলবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে বলবেন। এবং প্রয়োজনে আপনার চিকিৎসক তাকে সময় দিয়ে আপনার চিকিৎসক ডাইরেক্ট রোগীর সাথেই কথা বলবেন। এটাই হচ্ছে রাইট ওয়ে। অন্যথায় আপনার যদি ঢাক ঢাক গুড় গুড় করা হয় বা অতি আদিক্ষেতা করা হয় বা রোগী আপনারা এটা করতে গেলে রোগী কিন্তু কনফিউজড হয়ে যাবে। তো এরপরে আপনি চিকিৎসা যেভাবে বললাম, আপনি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করবেন এবং নিয়মিত চিকিৎসা পরবর্তী সময়েও আপনি নিয়মিত ফলো আপ করবেন। তো এজন্য আমি যে জিনিসটা বললাম যে আপনার জন্য সবচেয়ে অ্যাক্সেস পয়েন্ট, সবচেয়ে কাছাকাছি যে জায়গাটা, সেখানে আপনি চিকিৎসা গ্রহণ করবেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনি যদি কখনো ফলো আপ বা সেকেন্ড কোনো ওপিনিয়ন নিতে চান সেক্ষেত্রে আপনি যেতে পারেন, সেক্ষেত্রে আপনি দূরবর্তী কোথাও যেতে পারেন, বাট আপনাকে চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে আপনার
যেখানে আপনি ফলো আপ করতে পারবেন, যেখানে আপনি প্রতিনিয়ত যে কোনো সমস্যায় আপনি যেতে পারবেন, এমন জায়গায় চিকিৎসা সম্পন্ন করাটাই বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, আজকে আমরা ক্যান্সার আনসার লাইভে যে বিষয়টি আলোচনা করলাম যে আমার ক্যান্সার হয়েছে, আমি এখন কি করব, আশা করি আপনারা আমার এই প্রশ্নটির উত্তর পেয়েছেন। তো পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।